নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্পটির নাম আমি সুমন। আমি জানি ভিনি আমাকে ভালোবাসে বলেই ভিনি বারবার আমার কাছে ধরা পড়ে যায়, নাকি ইচ্ছা করেই ধরা দেয় কে জানে। তার সঙ্গে প্রথম দেখা আমার সেই শিশু বয়সে, তখনও ফ্রক পরে, লালচে আভার এক ঢাল চুল, আর ঠোঁটের ওপরে বাঁধারে একটা আঁচিল, খুব ফর্সা রং, ব্যাস আর কিছু মনে নেই। প্রথম দিন 15-16 বছর পর প্রথম দিন ভিনি আমার দিকে তাকালোই না, কিংবা তাকিয়ে এক পলকেই সব দেখে এবং জেনে নিয়ে নিশ্চিন্ত হয়ে ভালো মানুষ সেজে গেল নিজের মার সামনে। কে জানে, বসলো খাটের ওপর, জানলাটার দিকে মুখ ফিরিয়ে, আমার কাছ থেকে অনেকটা দূরে। সুমন, এই হচ্ছে ভিনি, ওর মা বলল। তার চোখে মুখে অহংকার ঝলমল করছিল। আরও অনেক নিঃশব্দ কথা ছিল তার মুখে, যা তিনি বললেন না। আমি বুঝে নিলাম, দেখো তো আমার ভিনি কি সুন্দর হয়েছে, দেখো ওর আঙুল, ওর চুল, ওর মুখের ছাঁদ। কে বলে দেখো কি সুন্দর মিষ্টি ওর গলার স্বর, রাজপুত্রের যুগে আমার ভিনি। এসব কথা ভিনির মায়ের মুখে লেখা ছিল বা কিংবা বলা ছিল, আমি বুঝে নিলাম। সঙ্গে সঙ্গে মনে মনে নিজের জন্য একটা লজ্জা হচ্ছিল আমার। আমি তেমন কিছু হলাম না কেন? ভিনির বয়স হয়েছে বিয়ের, তবু কোনোদিন ওর অভিভাবকেরা আমার কথা ভাববে না। আমি বুঝে গেলাম প্রথম দিনের প্রথম কয়েক মিনিটেই। মনে মনে বললাম, পালা সুমন, মনে মনে যোগী ঋষি হয়ে যা। ছেলেবেলায় তুই যে সুন্দর ছিলি এ কথা অনেকেই ভুলে গেছে। এখন কাঠুরের মতো চেহারা তোর, গুন্ডাদের মতো ছোট করে ছাঁটা চুল, মুখের ভাব চোর, কাঠ হয়ে বসে আছিস। কত দিন দেখা নেই। ভিনির মা বলে, কি করে আমাদের ঠিকানা তুমি পেলে? সেটা আমার গুপ্ত কথা, তাই বললাম না, হেসে এড়িয়ে গেলাম। বুঝলাম ভিনি যে আমাকে 3টে চিঠি লিখেছিল পরপর, তার কথা ওর বাড়ির কেউ জানে না। তার প্রতিটাতেই লেখা ছিল, একবার আসবেন, আপনাকে বড় দরকার আমার। আমারও প্রশ্ন, আমার ঠিকানা ভিনি পেল কোথায়? দরকারটা আমি বুঝতে পারছিলাম না, কেননা ভিনি জানলার বাইরে মুখ ঘুরিয়েছিল, অথচ 15-16 বছর পর দেখা, তারও আগে দরকারের চিঠি দেওয়া। চা খেয়ে আমি উঠে পড়লাম। চলি, আবার আসবে তো? ভিনির মা বলল, আমরা আর 3-4 মাস কলকাতায় আছি। উনি রিটায়ার করলেন, হেতমপুরে ওদের দেশেই আমাদের বাড়ি তৈরি হচ্ছে। 2-3টে ঘরের ছাদ এখনো বাকি, ছাদ হলেই আমরা চলে যাব। এর মধ্যেই এসো আবার। মা বাবা কেমন বলে হাসলেন, কতদিন ওদের দেখি না। হ্যাঁ আসবো বলে বেরিয়ে আসছিলাম, মনে মনে তাগাদা দিচ্ছিলাম নিজেকে, আরে পালা সুমন, ভিতু ডিম, আর আসিস না কখনো। সিঁড়িতে পা যখন দিয়েছি তখনই গলার স্বর শুনলুম। আমি অহংকারী নই। এক ঝলক ফিরে দেখলাম, পেছনে সেই লালচে চুলের ঢল, আধো আলোতেও ঝলমল করছে মুখ। পাশে ওর মা দাঁড়িয়ে, তবু সংকোচ নেই, কেবল ওর মায়ের মুখে একটা শুকনো ভাব আর জোর করা হাসি। পালালুম। এতকাল আমি শান্তিতে ছিলাম। ছোট্ট একটা ঘর আমার, ছায়াময় একটা গলির ভেতরে নির্জনে। সারাদিন প্রায় কথা না বলে কাটানো যেত। লোকে আমার নাম জানে না, খুব কম লোকেই আমাকে চেনে।
আমি নিজের কাছেই নিজের সুমন, ভালোবাসার আদরের সুমন। বাড়িওয়ালার বউ বলল, আপনার কাছে একজন এসেছিল। কে? অন্যমনস্কভাবে আমি সিঁড়ি ভাঙতে ভাঙতে ঘাড় না ফিরিয়ে জিজ্ঞাসা করলাম। এই সুন্দর মতো একজন। চমকে মুখ ফিরিয়ে দেখি বাড়িওয়ালার বউয়ের মুখে একটু সব জানতা হাসি। ওর অনেক বয়স, তবু হাসিটা সুন্দর দেখালো, মায়ের মতো হাসি। দুটো সিঁড়িতে দুপা রেখে দাঁড়িয়ে রইলাম। খুব সুন্দর, বাড়িওয়ালার বউ বলল। কে বুঝতে পারছিল, তবু জিজ্ঞাসা করতে ভয় করছিল, ছেলে না মেয়ে। ভাবসাব দেখে মনে হলো আবার আসবে। বাড়িওয়ালার বউ বলল, আমাদের ঘরে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, চা করে খাইয়ে দিয়েছি, কথাবার্তা বেশি হয়নি, ভয় নেই। ঘরে ঢুকে আলো জ্বাললাম, অন্ধকারকে ডেকে বললুম, ধরা পড়ে গেছ। রাতে শুতে গিয়ে কষ্টটা টের পেলুম। বুকে, পেটে কিংবা কোথায় যে একটা বিশ্রী ব্যথা ছোট্ট একটা মাছের মতো ঘুরে বেড়াচ্ছে। ঘুম আসছিল না, কেবল ভয় আর ভয়, কিছু একটা ঘটবে, এটা আমি টের পাচ্ছিলাম। আমি তো এইরকমই। খুব বড় একটা বাড়িতে অনেক অপগণ্ড ছেলে মেয়ের সঙ্গে আমার ছোটবেলা কেটেছিল। তারা সব আমার জাতুতো, খুঁড়তুতো, পিস্তুতো ভাই বোন। অনাদরে রুক্ষ চেহারা তাদের, ঝাঁকড় মাকড় চুল, গায়ে তেলচিটে ময়লা, ঝগড়াটে, হিংসুটে। প্রকাণ্ড ঘরের মেঝে ঢালাও এজমালি বিছানায় শুতে যাওয়ার সময় তাদের জায়গা নিয়ে ঝগড়া হতো। বাড়িটাকে বড় বললুম, কিন্তু হিসেব ধরলে বাড়িটার এলাকাই ছিল বড়। বড় উঠোন ভেতরে, বাইরে বড় কচ্ছপের পিঠের মতো ঢালু একটা মাঠ, ভেতর বাড়িতে বড় উঠোন ঘিরে কয়েকখানা ঘর, যাদের নাম ছিল পূব, পশ্চিম, উত্তর বা দক্ষিণের ঘর। এক উত্তরের ঘর ছাড়া আর কোনো ঘরেই পাকা ভিত ছিল না। আমাদের বাড়িটা যে লক্ষ্মী ছাড়া ছিল, কিংবা আমাদের যে খুব অভাব ছিল তা নয়, বরং উল্টোটাই, আমাদের অনেক ছিল। শুধু আশ্রিত আত্মীয় স্বজন আর যৌথ থাকার চেষ্টায় যে ভিড় বেড়েছিল, তাইতে বাড়ির মধ্যে সব সময় যেন একটা দিশেহারা ভাব। অনেক ছেলে মেয়ে ছিলাম আমরা, যাদের কেউ কেউ পরে অনেক বড় কিছু হয়েছে, কিন্তু অতগুলোর মধ্যে কখন কোনটার হাত পা কাটলো, কোনটা পড়ে মরল, কোনটা পুকুরে ডুবলো, এই চিন্তায় একটা গেল গেল ভাব সব সময় আমাদের বাড়িতে টের পাওয়া যেত। আমার দাদুর কোনো ঢিলেমি ছিল না। তিনি সব সময় কৌটোর মুখ ভালো করে আটকাতেন, দরজার হুড়কো দিতেন ঠিক মতো, আর সন্ধেবেলা আমাদের গুনে গুনে ঘরে তুলতেন। মা বাবার কাছে শোয়ার নিয়ম ছিল না। আমরা উত্তরের ঘরের মেঝে শুতুম একসঙ্গে, আর দাদু থাকতো চৌকিতে। বিড়বিড় বিড়বিড় করে বীজ মন্ত্র বলতো দাদু ঠাকুমার সঙ্গে। ছোটোখাটো বচসাও হতো, আর ঘুম ভেঙে রাতে মাঝে মাঝে শুনতুম দাদুর গুড়ুপ গুড়ুপ তামাক খাওয়ার শব্দ। আমাদের পরিবারে নাম রাখার একটা রীতি ছিল। আমার আগের ভাইয়ের নাম রাখা হয়েছিল অনিমেষ, ঋষিকেশ, পরমেশ, অজিতেশ, সমরেশ, এইরকম সব মিলিয়ে প্রায় 19 জনের ওই রকম নাম রাখা হয়েছিল। আমার বেলায় আর নাম পাওয়া যাচ্ছিল না। শোনা যায় অনেক ভাবনা চিন্তার পর আমার বড়দা রায় দিয়েছিলেন, মাত্র 2টো নাম বাকি আছে, আর সুটকেস আর সন্দেশ, কোনটা পছন্দ বেছে নাও। আমার ধর্মবিশ্বাসী মেজ কাকা আমার নাম দেওয়ার চেষ্টা করেছিলেন ধর্মেশ। সেটা বাতিল করে দাদু আমার নাম রাখলেন সুমনেশ, মানে ভালো মনের অধিকারী। কেউ মুখে কিছু বলেনি, কিন্তু অনেকেরই পছন্দ ছিল না নামটা, আমার মায়েরও না। তাই কালক্রমে আমি শুধু সুমনই হয়ে উঠেছিলাম। আমি সুমন, ভালো মনের অধিকারী। ওই বাড়িতে খুব বেশি বড় হয়ে উঠবার আগেই আমরা বাড়ি ছেড়েছিলাম। আমার বাবা চাকরি নিয়ে চলে গেলেন বিহারে। প্রকাণ্ড বাগান ঘেরা বাংলো বাড়িতে এসে আমার সেই 5-7 বছর বয়সে
প্রথম হঠাৎ মনে হয়েছিল আমার জীবন খুব একার হবে। না, হঠাৎ নয়, সেই বাড়িতে প্রথম সকালবেলায় আমি বাড়িটা ঘুরে ফিরে দেখতে ছুটে বেরিয়েছিলাম একা। সামনে পপি ফুলের বাগান, তারপর ছোট্ট মসৃণ লন, তারপর আগাছা আর রাংচিতার বেড়া। আমি দৌড়তে গিয়ে থমকে গেলাম। যত যাই ততই একা, কেবল একা। শিমুল গাছ থেকে হঠাৎ হু হু করে কেঁদে উঠল একটা কোকিল। ওরকম ডাক আমি আর কোনো দিনও শুনলাম না। 1000 বছরে কোকিল বোধহয় ওরকম একবার ডাকে। আমি কি অনেক কোকিলের ডাক শুনিনি? তবু আমাদের দেশের এজমালি বাড়িতে অনেক অপগণ্ড ছেলে মেয়ের ভিড়ে কখনো আমি কোকিলের ডাক শুনেছিলাম বলে আমার তো মনে পড়ে না। একা ভোরের ভেজা বাগানে দাঁড়িয়ে আমি প্রথম একটা কোকিলকে ডাকতে আর কাঁদতে শুনলাম। সেই মুহূর্তে একা একটা কোকিল আর তার ডাকের সঙ্গে আমার যেন কেমন একটা মিলমিশ হয়ে গেল। মনে হলো আমার জীবনটাও খুব একার হবে। সেই ভোরবেলার কথা আজও আমার খুব মনে পড়ে। ওইরকম একটা কোকিলের ডাক কিংবা আরও তুচ্ছ একটা দুটো ঘটনা থেকে আমরা আবার নতুন করে আমাদের যাত্রা শুরু করি। আমার এতদিনের বিশ্বাস ছিল আমার জীবন খুব একার হবে। আমি আমার বাবাকে সাদা জিনের প্যান্ট আর ক্রিকেট টেনিস খেলতে দেখেছি। তবু বাবার ছিল সাধু সন্ন্যাসী, জ্যোতিষ আর তুকতাকের বাতিক। খুব লম্বা সুন্দর সাদা চেহারার এক ভদ্রলোক, যার পরনে গেরুয়া আলখাল্লা আর চোখে সোনার ফ্রেমের চশমা। আমাকে দেখে বলেছিলেন, এ ছেলের স্বাভাবিক ছবি আঁকার হাত আছে, এর মন একটু দার্শনিক। বলে তিনি একটু চুপ করে থেকেছিলেন। বাবা প্রশ্ন করলেন, আর? উনি হেসে বললেন, একটু দেখে রাখবেন, এ ঘর ছেড়ে পালাতে পারে, সন্ন্যাসীর দিকে খুব টান। আর? বাবার ভুরু কুঁচকে উঠল। দরজার আড়ালেই মা ছিল। হঠাৎ তার হাতের চুড়ির ঝনাত শব্দ হয়েছিল। আমি বুঝেছিলাম, আমি সেই বয়সেই বুঝেছিলাম লোকটা ভুল কথা বলছে না। উনি একটু ভেবে বললেন, ওকে খুব সবুজের মধ্যে রাখবেন। ওর পোশাক যেন হয় সবুজ, ওর খাবারের মধ্যে বেশিরভাগই যেন হয় সবুজ রঙের, ওর চিন্তায় সবুজের প্রভাব যেন বেশি থাকে দেখবেন। তার পরের দিনে রং সাবান কিনে এনে মা আমার সমস্ত পোশাক সবুজ করে তুলেছিল। রাশি রাশি শাক পাতা অনিচ্ছায় খেতে হতো আমাকে। লুডো খেলতে বসেছি, মা ছুটে এসে বলতো, সুমন বাবা, তুমি সবুজ ঘরটা নাও। বাড়িতে পোষা বুলবুলি ছিল, তার পাশে এলো একটা টিয়া পাখি। জন্মদিনে 1 বাক্স জল রং কিনে দিয়ে মা বলল, কেবল গাছপালার ছবি আঁকবি। তবু আমার জানা ছিল যে আমার জীবন খুব একার হবে। সবুজ রঙের ভেতরেও একটা উদাসীন মমতা আছে। আমার মা কিংবা বাবা তা ধরতে পারেনি। আমার চোখে চোখ রেখে শান্ত একটু হেসে বিনি বলল, তারপর কি? তোমার চোখ দেখলেই মনে হয় কোথাও একটু বিপদের আভাস দেখলে তুমি হরিণের মতো ছুটে পালাবে। সুমন, লক্ষ্মী সোনা, আমাকে ভয় পেও না, তোমার জন্য আমি অনেক কষ্ট করেছি। আমি হাসলাম। কি জানি, আমি সুমন, ভালো মনের অধিকারী। তবু আমি জানি ভিনির জন্য আমাকে কেউ ভাবতেই না। ছেলেবেলার থেকেই ভিনি এরকম কথা শুনেছে তার মা কিংবা আত্মীয়দের কাছে। সুন্দর ভিনি, তোমার জন্য এনে দেব সোনার রাজপুত্র। কিন্তু আমি তো কেবল সুমন, কেবলই মাত্র সুমন। নিজের কাছে আমি নিজে বড় প্রিয়। আমি বরং পালিয়ে যাব, লুকিয়ে থাকব, পা টিপে হাঁটব, লোকালয়ে যাব না। তবু কেউ যেন কারো কিছুর জন্য আমার অনাদর না করে, অপমান যেন না করে আমার। বরং বলি, তোমাদের সুন্দর ভিনিকে নিয়ে যাও, আমি কিচ্ছু চাই না।
আমি আমার বড় আদুরের সুমন, বড় ভালোবাসার। আমার সামনে আমার সুমনকে অনাদার করো না, বাতিল করে ফেলে দিও না, বরং নিয়ে যাও তোমাদের ওই সুন্দর ভিনিকে। ভিনি আমার খুব কাছে এসে বলল, সুমন, মনে নেই তোমার বাবার সঙ্গে বেড়াতে গিয়ে তোমাদের বাড়িতে একদিন এক রাত ছিলাম আমি? সন্ধেবেলা মায়ের কথা মনে পড়তে আমি খুব কেঁদেছিলাম। তুমি খেলার মাঠ থেকে ফিরে এসে আমার কান্না দেখে খুব খেপিয়েছিলে, মনে নেই? তখন তোমার 2 হাত তুলে নাচ, নকল কান্নার মুখের কাছে মুখ এনে চোখ বড় করে তাকানো দেখে কান্না ভুলে আমি তখন খুব হেসেছিলাম, মনে নেই? হেসে বললাম, খেপিয়েছিলুম বলে আজও আমার ওপর রাগ পুষে রাখনি তো ভিনি? ও চোখ বুজে সোজা হয়ে বসে রইল। তারপর বলল, আমার গা দেখো। দেখলাম গায়ে কাঁটা দিয়েছে। ও চোখ বুজে সামান্য হাসল, বলল, সেদিনের কথা মনে হলে আমার সমস্ত শরীর দিয়ে শিহরণ বয়ে যায়। ওরকম সুখ সুখ আমি আর কখনো পেলুম না। শুনে একটু লজ্জা পেলুম। কখনো মানে ভিনি আজকের কথাও কি বলছে কে জানে। মনে মনে একটা সন্দেহ হলো। আমাকে কিশোর বয়সে যতটা ভালো লেগেছিল ভিনির, ততটা আজও লাগে কিনা, কিংবা হয়তো আজও ভিনি সেই কৈশোরের ভালোবাসাই বহন করে চলেছে, কি জানি। ভিনির 2 চোখ নিঃশব্দে কথা বলছিল, আমি তোমাকে ভালোবাসি সুমন, আমি তোমাকে ভালোবাসি। ভিনি খুব সুন্দর, বড় ভালোবাসে। আমার বুকের ভিতর লাফিয়ে উঠল একটা বল, চোখে অকারণ জল আসছিল। মনে মনে বললাম, ভিনি সত্যি, 3 সত্যি, দিব্যি আমার গা ছুঁয়ে বলো। দেখো ভিনি, আমি কিন্তু কিছুই না, আমি শুধুমাত্র সুমন। তাও এ নাম জানে মাত্র কয়েকজন লোক। তুমি এই নাম বুকে করে রেখেছিলে এতকাল কেন গো? 3টে চিঠি দিয়ে তুমি ডেকেছিলে আমায়। কি সত্যি? সত্যি বটে, তোমার খেলা মাটির রান্নাঘরের মাঝে মাঝে আমার নেমন্তন্ন ছিল। পাথরকুচি পাতার লুচি আর কাদামাটির তরকারি আমি জিভ দিয়ে আর ঠোঁটের কৌশলে চকচক করে শব্দ করে নকল খাওয়া খেয়েছি। এটা সত্যি, তোমাকে আমি দেখিয়েছিলুম 2 হাত তুলে বাদন নাচ, কিংবা চোখের পাতা উল্টে ভয় দেখানোর খেলা। কিন্তু তারপর তো ক্রমে আমি তোমাকে ভুলেও গেছিলাম। 15-16 বছর পরের এই তোমাকে তো আমি চিনিই না। ভিনি, মা কালীর দিব্যি, সত্যি বলো, 3 সত্যি, আমার পা ছুঁয়ে বলো। ভিনি চলে গেলে রাতে আমার ঘুম এলো না। আমার শরীরের ভেতরে একটা মাত্র যন্ত্রণার মাছ একা খেলা করে ফিরছে, কখনো পেটে, কখনো বুকে, কখনো মাথায়। ঠিক কোথায় যে তা বুঝতে পারি না। ওই মাছ আমার সমস্ত শরীরে চেতনায় একটা মাত্র কথাকে ছড়িয়ে দিচ্ছে, সুমন, তোমার জীবন বড় একার হবে। আমি জানি, আমি তা জানি। অন্ধকারে আমি আপন মনে মাথা নাড়লাম। তারপর চুপি চুপি আমার বালিশের কাছে বলে রাখলাম একটা নাম, ভিনি, ভিনি আর ভিনি। ছেলেবেলায় চেনা কিশোরীদের মুখগুলো আর মনে পড়ে না। কত নাম ভুলে গেছি। তবু মিতু নামে একটা মেয়ের সঙ্গে যে একটা দুটো দুপুর আমি কাটিয়েছিলাম আমার কৈশোরে, তা মৃত্যু পর্যন্ত মনে থাকবে। আধো অন্ধকার ছাদের সিঁড়িতে আমরা পাশাপাশি বসেছিলাম এক দুপুরে। ছাদের ওপর ঝড়ের মতো হাওয়ায় মরমর করে নুয়ে পড়ছে এরিয়ালের বাঁশ। কলতলায় এঁটো বাসনের ওপর কাকেদের হুড়োহুড়ি। নিচের ঘরে শীতল পাটিতে শুয়ে ভাত ঘুমে মা। আর তখন আমার বুক কেঁপে উঠেছিল। আমরা কথা বলছিলাম না। মিতু খুব আস্তে আস্তে আমার আরো কাছ ঘেঁষে আসছিল। অনেক কাছে চলে এলো মিতু। তার মুখ আমার মুখকে ছোঁয় ছোঁয়। আমি সরে সরে গিয়ে রেলিংয়ের সঙ্গে সেঁটে গেছি। আমার বুকটা কাঁপছে। বুকের ভেতরে আমার সেই গলার স্বরটা, পালা সুমন পালা,
রেলিং টপকে পালা। মিতু টেরও পায়নি। মিতু বলেছিল, তোর মুখে কেমন একটা ভাত খাওয়ার গন্ধ, কিংবা মুড়ি। তারপরে সে ফিক করে হেসে বলল, আমার মুখে একটা লবঙ্গ আছে, খাবি? দাঁত টিপে সে লবঙ্গই একটা কণা আমাকে দেখালো, বলল, নে, তোর দাঁত দিয়ে কেটে নে না বলে সে আমাকে টেনে নিল। সেই সময়, সেই নিতান্ত কৈশোরেও আমার মনে হয়েছিল আমি একটা চারা গাছ। মিতু শেকড় শুদ্ধ বোধহয় আমাকে উপড়ে ফেলল। আমাদের একটা ছোট্ট পুরনো জিনিসপত্র রাখার জন্য ঘর ছিল। সেই ঘরে ছিল সবুজ রঙের একটা তোরঙ্গ। আমি আর মিতু সেই তোরঙ্গ এক দুপুরে খুলেছিলাম। তাতে ছিল বান্ডিল বান্ডিল পুরনো চিঠি। সেগুলো সবই আমার বাবার লেখা মাকে, কিংবা মার লেখা বাবাকে। আমি আর মিতু খুব হেসেছিলাম, সব জানতা হাসি। কিন্তু মা বাবার ওপর অকারণে আমার বড় রাগ হয়েছিল। ইচ্ছে হয়েছিল আমি ওদের আর ভালোবাসবো না। মিতু বলল, তুই আমাকে চিঠি লিখবি? লিখ না, বানান ভুল করিস না, আর চিঠির ওপর ঠাকুর দেবতার নাম লিখিস না। লিখবি তো? আমি বিকেলে এসে নিয়ে যাব, তারপর তোকেও দেব আমি চিঠি। সেই ঘটনার পর থেকে অনেক দিন আমি আমার বাবা মার ওপর খুশি ছিলাম না। আমি বাগানে ঘুরে গাছেদের জিজ্ঞাসা করতাম, আমি ঘরের দেয়ালকে জিজ্ঞাসা করতাম, রাতে স্বপ্ন দেখি ঘুম ভেঙে বুক জোড়া অন্ধকারকে জিজ্ঞাসা করতাম, কেন আমি তাদের আর ভালোবাসবো না। মনে মনে আমি নিজেকে ডেকে বলেছিলাম, সুমন, তুই কখনো বিয়ে করিস না। আমাদের বাড়িতে প্রায়ই জ্যোতিষীরা আসতো। তাদের মধ্যে একজন একবার বাবাকে বলেছিল, সুমনের বউ যেন খুব সুন্দর হয়, কখনো কুৎসিত কিংবা চলনসই মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবেন না, সইতে পারবে না। সেই জ্যোতিষ কি বলতে চেয়েছিল তা বুঝতে পেরে আমার সমস্ত শরীর শিউরে উঠেছিল। বুঝতে পেরেছিলাম আমার ভেতরে অনেক ভালোবাসার ক্ষমতা কত কম। শিশুর মতো রঙিন খেলনা দিয়ে ভুলিয়ে না রাখলে আমি সহজেই সব কিছুকে অবহেলা করব। মাঘ মাসের এক গোধূলি লগ্নে ভিনির সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। সমারোহ কিছুই হলো না, খুব আলো জ্বলল না, বাজনা বাজল না। প্রায় স্তব্ধতার ভেতরে আমি মন্ত্র উচ্চারণ করলাম। বাসুর ঘরেও আমরা ছিলাম একা। ভিনি চুপি চুপি আমাকে বলল, বাবা, বাঁচা গেল। কেন? আমি জিজ্ঞাসা করলাম। ভিনি পরম নিশ্চিন্তে চোখ বুজে বলল, কি জানি, ভয় হচ্ছিল শুভ দৃষ্টির সময়, হয়তো দেখবো অন্য লোক, তাহলে আমি ঠিক অজ্ঞান হয়ে পেঁড়ি থেকে পড়ে যেতাম। আমি হাসলাম, এত ভয়? চোখ বুজে ভিনি একটা হাত বাড়িয়ে আমার বুকে রাখল, বলল, মন তোমার বুকের ভেতরে পালিয়ে যাওয়ার দূর দূর শব্দ, বলেই হাসল ভিনি। তেমনি চোখ বুজে থেকে বলল, সেই কবে থেকে তোমাকে ভালো বেসে আসছি মন, ভয় ছিল যদি পালিয়ে যাও। জানো না তো তোমার জন্য মা বাবার সঙ্গে কত ঝগড়া করলুম আমি। আমার মাথার ভেতরে গুনগুন করে ঘুরে বেড়াতে লাগলো ভিনির ওই কথাটুকু। কি জানি, ভয় হচ্ছিল শুভ দৃষ্টির সময় হয়তো দেখব অন্য লোক। আমি আস্তে আস্তে ভিনিকে বললাম, ভিনি, একটা কথা বলি? ছেলেবেলায় আমার মাকে কখন ভালো লাগলো জানো? যখন রান্না বান্না আর কাজ করতে করতে মার চুল এলোমেলো হয়ে যেত, মুখে একটা জ্যাপ জ্যাপ করতো ঘাম, সিঁদুর গলে নেমে আসতো নাকের উপর। যখন মার আটপৌরে শাড়িতে হলুদের দাগ, তখনই আমি মাকে না সব থেকে ভালোবাসতাম। আর মা যখন সাজগোজ করতো, গায়ে পরতো ফর্সা জামা কাপড়, তখন মাকে আমার বড় গম্ভীর আর রাগী দেখাতো, যেন ছুতে গেলেই বকে দেবে। কিংবা মা যখন দুঃখ পেত, চুপ করে বসে থাকতো, অথবা কোনো কারণে কাঁদত, তখনই মা আমার সব থেকে প্রিয় ছিল। আমি কেবল মার আশেপাশে ঘুরঘুর করতাম। কেন বলো তো? কেন?
আসলে একটু কষ্ট, একটু দুঃখের মধ্যেই মানুষকে দেখতে বোধহয় আমার ভালো লাগে। পাগল বলে ভিনি হাসল। আমি একটু চুপ করে থেকে বললাম, আমার বাবাকে আমি সব থেকে বেশি কবে ভালোবেসেছিলাম জানো? কবে? মফস্বলে রেল কলোনির এক ক্রিকেট ম্যাচে একটা লোক ২৬ রান করে আউট হয়ে গেল। বুড়ো স্কোরারের পাশে মাঠের ঘাসে বসে আমি দেখলাম সাদা পোশাক পরা লম্বা চেহারার যুবকটা ক্রিজ ছেড়ে বেরিয়ে আসছে। মাথা অল্প নোয়ানো, হাতের ব্যাটটা শূন্য। একবার আধ পাক ঘুরে গেল হতাশায়, মাথার টুপিটা খুলে নিয়ে ম্লান হাসি মুখে বাবা প্রকাণ্ড মাঠটা আস্তে আস্তে পার হয়ে প্যাভিলিয়নের তাঁবুর দিকে চলে যাচ্ছিল। সে জানত না যে সেই সময় মাঠের দর্শকদের মধ্যে যে সব থেকে বেশি দুঃখ পাচ্ছিল তার জন্য, সেটা আমি। বাবা আউট হয়ে গেল বলে না, আসলে বাবার ওই হেঁটে ফিরে আসা, আধ পাক ঘুরে যাওয়া ব্যাটটার হতাশা আর মুখের হাসিটুকুর জন্য আমি কেঁদেছিলাম। তারপর থেকে বাবাকে যে আমি কি ভীষণ ভীষণ ভালোবাসি ভিনি। এখনো যে বাবাকে ভালোবাসি তার কারণ বোধহয় ওই মুহূর্তটা, বাবার আউট হয়ে ফিরে আসার ওই মুহূর্তটা। বাবা বলে ভাবতেই ওই দৃশ্য আজও আমার চোখের সামনে স্পষ্ট ফুটে ওঠে। কেন বলো তো, কেন? আমি অনেকক্ষণ চুপ করে থেকে বললাম, আসলে দু একটা ভালোবাসার মুহূর্ত থাকে আমাদের, না? বলেই হাসলাম। ছেলেবেলায় তুমি মাত্র একবারই ভালোবেসেছিলে আমায়। শুনে ভিনি অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি তুমি আমাকে তেমন ভালোবাসো না মন, তেমন মুহূর্ত তোমার কখনো আসেনি। শুনে বড় চমকে উঠলাম, হেসে বললাম, পাগলি। ও চুপ করে আমার চোখের দিকে চেয়ে বলল, তাতে কিছু যায় আসে না, আমি তো তোমাকে ভালোবাসি। আমি হেসে গলা নামিয়ে বললাম, ভিনি, তোমার গায়ে জন্ম দাগটা কোথায়? অবাক হয়ে ভিনি বলল, কেন? বললাম, তোমার গায়ের খোলা দাগটা খুঁজে পাইনি। একটু চুপ করে থেকে ভিনি হঠাৎ লাল হয়ে মুখ ফিরিয়ে নিল। মা গো, বিচ্ছু কোথাকার, তোমারটা কোথায়? তারপর অনেক রাতে ভিনি আমাকে তার জন্মদাগ দেখতে দিয়েছিল। 3 বছরে আমাদের 2 ছেলে মেয়ে হলো, আর আমরা আর একটু বুড়ো হয়ে গেলাম। মাঝে মাঝে আমি ভিনিকে বলি, ভিনি, আমার মন ভালো নেই। কেন? কি জানি, শরীর খারাপ নয় তো? বলতে বলতে সে এসে আমার কপালে তার গাল ছোঁয়ায়, বুকে হাত দিয়ে দেখে গা গরম কিনা। না, শরীর খারাপ না, আমি বলি। রাতে দুঃস্বপ্ন দেখেছিলে? না। তবে কি জানি, আমি বলি মনটা ভালো নেই। ভিনি হাসে, পাগল কোথাকার। আমার বড় একা লাগছে ভিনি। ভিনি চমকে ওঠে, কেন? আমরা তো আছি। আমি শূন্য চোখে চেয়ে থাকি, কথার অর্থ বোঝবার চেষ্টা করি। পকেট হাতড়ে খুঁজি সিগারেট আর দেশলাই। গত আশ্বিনে আমি আমার 34 জন্মদিন পার হয়ে এলাম। আমি জানি আমি খুব দীর্ঘজীবী হব, আমার কুষ্ঠিতে সেই কথা লেখা আছে। 30 ঘরে বসে আমি তাই সামনের দীর্ঘ জীবনের দিকে চেয়ে অলস ও ধীর স্থির হয়ে আছি। বিছানায় শুয়ে হাত বাড়ালেই যেমন টেবিলের ওপর সিগারেটের প্যাকেট, দেশলাই, জলের গ্লাস কিংবা ঘড়ি ছোঁয়া যায়, মৃত্যু আমার কাছে ততটা সহজে ছোঁয়ার নয়। মাঝে মাঝে জ্যোৎস্না রাতে আমার জানলা খুলে চুপ করে বসে থাকি। হালকা বিশুদ্ধ চাঁদের আলো আমার কোলে পড়ে থাকে। ক্রমে ক্রমে আমার রক্তের মধ্যে ডানা নেড়ে জেগে ওঠে একটা মাছ, ছোট্ট আঙুলের মতো একটা মাছ। শরীর ও চেতনা জুড়ে তার অবিরল খেলা শুরু হয়। আমার চেতনার মধ্যে জেগে ওঠে একটা বোধ, আমারই ভেতর থেকে কে যেন বড় মৃদু আর মায়ার স্বরে ডাক দেয়, সুমন, আমার সুমন। অকারণে চোখে জল ভেসে যায়। আস্তে আস্তে জানলার চৌকাঠের ওপর মাথা নামিয়ে রাখি। মায়ের হাতের মতো মৃদু বাতাস আমার মাথার থেকে পিঠ পর্যন্ত স্পর্শ করে যায়।
তখন মনে পড়ে, সুমন, তোমার জীবনটা খুব একার হবে। এই সুন্দর গল্পটার মধ্যে দিয়ে শীর্ষেন্দু তার নিজেকেই খুঁজে বেরিয়েছে। আশা করি এই গল্পটা তোমাদের সকলেরই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি, নতুন, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পাশে আছো সেই সব বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।